আসসালামু আলাইকুম। পান্তা ভাত অ্যান্ড আর্টস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই যে দেখতে পাচ্ছেন এই দেশি মুরগিটা, এটা আমাদের আজকের মেইন প্রায়োরিটি হবে এটা, কারণ আজকে আমরা এটা দিয়ে একটা পিকনিকের মতো প্ল্যান করব, যে আমরা বাহিরে রান্না করে সবাই খাবো, ঘরের চুলায় না, বাহিরে এক্সট্রা করে চুলা বেঁধে তারপর সবাই বাচ্চারা সবাই মিলে আমরা ওইটা রান্না করে খাবো। ওইটারই প্রিপারেশন চলছে। আমাদের সিলেট এরিয়ায় এটাকে টুফাটুফি বলা হয়, টুফা খাওয়া বলা হয় এটাকে। ঘরের বাইরে যে আয়োজন করে রান্নাটা করা হয় এবং সবাই মিলে খাওয়া হয়, এটাকে টুফা খাওয়া বলা হয়। তো মুরগিটাকে গরম পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এই মুরগিটা যেহেতু দেশি, তাই আমরা এর চামড়া সহ খাবো এবং এই জন্য ভালোভাবে মুরগিটাকে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এদিকে ভাবিরা পেঁয়াজ কেটে নিচ্ছে এবং এক্সট্রা করে পেঁয়াজ ব্লেন্ডারও করে নিচ্ছে, যেটা লাগে আর কি, ওইটা লাগাবে। আমরা অনেকগুলো আইটেমের প্ল্যান করিনি। আমরা এই দেশি মুরগিটা ভুনা করব, আর আমরা ডিমের ভুনা করব, আর সাদা পোলাও করব। এই তিনটা আইটেমই এনাফ বাইরের, যেহেতু এই টুফার আয়োজনের জন্য। ওই দিন আসলে খুব বেশি মজা হয়েছিল। আমরা অনেক মজা করে রান্না করেছিলাম এবং সবাই মিলে গল্প গুজব হাসি ঠাট্টা করে কখন যেন সব রান্নাগুলো শেষ হয়ে গিয়েছে, আমরা টেরই পাইনি। অনেকজন মিলে কাজ করার এটাই মজা। অনেক ঝামেলার কাজও অনেক জলদি শেষ হয়ে যায়, এবং এটাই হলো আমার সেই ইউটিউবের চ্যানেলের জন্য বানানো চুলাটা, যেটা ভাবিরা আমার জন্য বানিয়েছিল, এবং ওই চুলায় আমরা টুফাটা খাচ্ছি এবং আপনাদের সাথেও শেয়ার করছি আমাদের আনন্দের মুহূর্তটা। আপনাদের যদি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত দেখবেন। এখানে ডিম ভুনা করার জন্য ডিমগুলা ভেজে নিচ্ছি, এবং এখানে যা যা লাগবে সবগুলা জিনিস ভাবিরা অ্যারেঞ্জ করে রেখে দিয়েছে। এবং আমরা রান্নাটা বারান্দায় করছি, যাতে বাহিরের বাতাসটা না পাওয়া যায়, তাই সেজন্য বারান্দায় আমরা চুলাটা সেট আপ করে, সবগুলা সেট আপ রেডি করে এখানেই আমরা রান্না বান্না করছি। এবং এই কাজে আমাদের সবচেয়ে বেশি হেল্প করেছে বাচ্চারা, ওইটা এনে দেওয়ার কাজে। ওরা খুব খুশির সাথে সবগুলা কাজে আমাদের সাহায্য করেছে। তো ডিমগুলা ভাজা হয়ে গিয়েছে, এখন ডিমের বাগারটা দিয়ে দিচ্ছি, এবং দেখতেই পাচ্ছেন সবগুলা জিনিস বাহিরে নিয়ে আসছি, কেমন মেসি দেখাচ্ছে। তারপরও বাচ্চারা কত খুশি করছিল যে আমরা টুফা খাবো। এই যে পরিমাণ মতো পেঁয়াজ এবং আদা রসুন দিয়ে এখন ওই মশলাটাকে ভেজে নিচ্ছি। এখানে আমি কোনো গুঁড়া মশলা এখনও দিইনি। ওই যে তেলের যে কালারটা, ওইটাই এখানে চলে এসেছে, এবং মনে হচ্ছে যে সবগুলা পাউডার দিয়ে দিয়েছে, আসলে এখনও দিইনি, এখন দেব। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি। যেহেতু নতুন চুলা, তাই আগুনটা একটু স্লোভাবে চলছিল, তাই পেঁয়াজটা ভাজতে একটু সময় লাগছিল। আস্তে আস্তে করে ভাজছিলাম পেঁয়াজগুলা। আনন্দ ভাগ করলে বেশি বেড়ে যায়, আনন্দ শেয়ার করলে আরও দ্বিগুণ বেড়ে যায়। তাই ভাবলাম আমরা যারা খেয়েছি, রান্না করেছি, আনন্দ করেছি, আপনাদের সাথে শেয়ার করি, তাইলে আপনাদেরও আনন্দ লাগবে আর আমাদের আনন্দটাও দ্বিগুণ হয়ে যাবে। এখানে পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে যাচ্ছে। আমি রান্না করার সময় এটা খেয়াল রাখি যাতে আদা রসুন আর পেঁয়াজের গন্ধটা আগে ভালোভাবে চলে যায়, তারপরে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করার চেষ্টা করি। কারণ ওই পেঁয়াজের গন্ধ যদি থেকে যায় একবার, তাহলে ওইটা আর পরে অত সহজে যায় না, আর তরকারিটাও খেতে অত ভালো হয় না। এই পর্যায়ে আমি এখানে দারুচিনি আর এলাচ অ্যাড করে দিয়েছি। দেখতে পাচ্ছেন এটা খুব আস্তে আস্তে জাল হচ্ছে,
কারণ এটা নতুন চুলা, ভাবিরা বলছিল এটা একটু ভেজা ভেজা, আর 2-3 বার রান্না করলে এটা ঠিক হয়ে যাবে। এখানে আমি পেঁয়াজে লবণ এড করে দিয়েছি। যেহেতু আমি 2-3টা আইটেম করব, তাই প্রথম ডিম ভুনা, তাই আগুনটা একটু স্লো চলছে। পরের রান্নাগুলাতে আগুন খুব সুন্দর হয়েছিল। যেহেতু ভিডিওটা আগের শ্যুট করা, আমার সময় হয়ে ওঠেনি, আমি এতদিন এডিট করতে পারিনি, তাই আমি ভিডিওটিও কমপ্লিট করতে পারিনি। তো ওই দিন অনেক মজা হয়েছিল। আমরা বড়রা, বাচ্চারা, বুড়ারা, পুরুষরা সবাই আমরা অনেক খুশি করেছিলাম, অনেক মজা হয়েছিল ওই দিন। আমরা অনেক মজা করে বিয়ে বাড়ির অনুষ্ঠানের মতো রান্না করে মজায় মজায় খেয়েছি। তো এদিকে আমার গুঁড়া মশলা সবগুলো দেওয়া হয়ে গিয়েছে অফ ক্যামেরায়, এবং ওই দিন প্রচণ্ড গরম ছিল, তাই অফ ক্যামেরায় অনেকগুলা কাজ করে ফেলেছি, কারণ প্রচণ্ড গরমের মধ্যে সব কিছু মেনটেন করা, তাই অনেক কাজ অফ ক্যামেরায় করে ফেলেছি। এবং ভাজা ডিমগুলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিছু আস্ত কাঁচামরিচ এড করে দিয়েছি, এবং আরও 5-7 মিনিটের মতো জাল করার পরে এখানে দুধ এড করেছি। আপনারা চাইলে গরুর দুধ বা গুঁড়া দুধ গুলেও এখানে ইউজ করতে পারবেন। এমন দেখতে পাচ্ছেন ডিমটা ভালোভাবে জাল হচ্ছে, এবং এত বেশি সুঘ্রাণ বের হচ্ছিল, মনে হচ্ছিল যে মাংস রান্না করছি। ডিমটা অনেক মজা হয়েছিল। এখানে আমি প্রায় 19টা ডিমের মতো ভুনা করেছি। আমরা বাড়ির সবাই খাবো, তাই প্রায় 19টা ডিমই ভুনা করেছিলাম। এবং দেখতে পাচ্ছেন ফাইনালি ডিম ভুনার কালারটা কত সুন্দর এসেছে, খুবই লোভনীয় লাগছে দেখতে, এবং কালারটা খুবই সুন্দর এসেছিল। এখন ডিম ভুনার কাজটা শেষ। এখন আমি আবারও আরেকটা কড়াই বসিয়ে দিলাম দেশি মুরগিটা ভুনা করার জন্য, এবং এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আমি সয়াবিন তেল দিয়ে রান্নাটা করেছি, আপনারা চাইলে এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। আমরা জানি যে কোনো রান্নায় সরিষার তেল স্বাদটা দ্বিগুণ করে দেয়, মাংস রান্নার ক্ষেত্রে এটা বেশি। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা বাটা এবং পরিমাণ মতো রসুন বাটা। যেহেতু এই চুলাটায় আগুনটা একটু আস্তে আস্তে হচ্ছে, তাই আমিও একটু আস্তে আস্তে করে দিচ্ছিলাম ওইগুলা। আদা রসুন বাটাটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে তেলের সাথে ভাজছিলাম, এবং এদিকে ভাবি দারুচিনি আর এলাচগুলো দিয়ে দিয়েছে, বলছিল কাজটা হেল্প হবে, আমি ওইগুলা দিই, তুমি এগুলা দাও। এবং এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। যেহেতু এটা দেশি মুরগিতে আমি অত পেঁয়াজ ব্যবহার করি না, পেঁয়াজের পরিমাণটা কম দেওয়ার চেষ্টা করি, কারণ আমার কাছে মনে হয় পার্সোনালি যে কোনো মজার খাবারে যদি আমরা অতিরিক্ত পেঁয়াজ দিয়ে দিই, তাহলে ওই জিনিসটার যে পার্সোনালি যে ওই জিনিসটার একটা মজা আছে বা ঘ্রাণ আছে, ওইটা পেঁয়াজ মানে নিয়ে নেয়। পেঁয়াজের গন্ধটাই বেশি লাগে, তখন ওইটার অরিজিনাল যে গন্ধটা ওইটা চলে যায়। তাই আমি পেঁয়াজের পরিমাণটা একটু কমই দেওয়ার চেষ্টা করেছি, এবং এই পর্যায়ে একটু কাটা পেঁয়াজ এড করে দিয়েছি, কারণ কাটা পেঁয়াজের অতটুকু গন্ধ থাকে না, তাই কাটা পেঁয়াজে একটু দেওয়া যেতে পারে। কাদের কি মত আমি জানি না, বাট আমি আমার পার্সোনাল মতামতগুলো শেয়ার করছি। আমি কাউকে কিছু শেখাচ্ছি না, আমি যা জানি আমার ক্ষুদ্র মস্তিষ্কে, তাই আমি শেয়ার করছি। এখানে গোটা পেঁয়াজ আর কাটা পেঁয়াজগুলা ভালোভাবে আদা রসুনের সাথে মিক্স করে দিচ্ছি, যাতে মশলাগুলা একত্রে মিশে যায়। এবং আমার কাছে মনে হচ্ছিল যে তেলের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছে, কারণ সব রান্নায় কম তেল দিয়ে
মজা হয় না। কিছু কিছু রান্না থাকে যেটাতে একটু তেলের পরিমাণ একটু বেশি লাগে। যেহেতু আমরা পার্টির জন্য রান্না করতেছি, সেহেতু একটু তেল তেল খাবার তো চলেই, এটা রেগুলার খাবার না, তাই একটু তেলের পরিমাণ বাড়িয়ে দিয়েছি আমি। এখানে আরও 2-3টা দারুচিনি এড করে দিয়েছি, কারণ যেহেতু পুরো মুরগিটাই রান্না করব, তাই পরিমাণটা আমার কাছে একটু কম মনে হয়েছিল। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন জাল হচ্ছে এবং পেঁয়াজটা এবং বাকি মশলাগুলা এখানে ভাজা হচ্ছে। রান্না করাটা আসলে এটা একটা খুবই মজার বিষয় যদি সবে মিলে করা যায়, আর যদি রান্নার নিয়ম মেনে ব্যালেন্স ঠিক রেখে সবকিছু পরিমাণ মতো দেয়া যায়, তাহলে রান্না অনেক মজার একটা বিষয়। আমার পার্সোনালি রান্না করাটা অনেক ভালো লাগার একটি কাজ। রান্না করতে করতে কখন যে সময় পার হয়ে যায়, বোরিং টাইম পাস করা যায় যে কোনো কিছু বানিয়ে। তো সবকিছুরই একটা সঠিক নিয়ম থাকে। যদি রান্না করার সঠিক নিয়মটা মানা না হয়, তাহলে রান্না মজার হবে না বা সঠিক হবে না, এটাই স্বাভাবিক। যাই হোক, এখানে পেঁয়াজটা জাল হচ্ছে এবং দেখতে পাচ্ছেন আমি একটু পর পরে জালটা ঠিক করে দিচ্ছি। ভাবিরাও এসে ঠিক করে দিচ্ছে, কারণ যেহেতু আমরা বাহিরে রান্না করছি, বাতাসের কারণে আগুনটা বারবার নিভে যাচ্ছে এবং আমি বারবার ভাবিদেরকে বলছিলাম আগুনটা ঠিক করে দেন, তারা এসে ঠিক করে দিচ্ছে। যেহেতু ওরা এই আগুন বিষয়ে বেশি অভিজ্ঞ, ওরাই দিচ্ছে ঠিক করে। কাঠের চুলায় আগুন উঠানোর জন্য এখানে কি ফু দিতে হয়, বড় করে ফু দিয়ে বাতাস তুলতে হয়, তাই এই কাজটা ওরাই করে দেয় আমাকে। এখন পেঁয়াজটা অলমোস্ট ভাজা হয়ে গেছে। এখন আমি গুঁড়া মশলাগুলো এড করে দিচ্ছি। যেহেতু দেশি মুরগির ভুনা একটু ঝাল ঝাল হলে আমার খেতে ভালো লাগে, তাই আমি একটু ঝাল দিয়েছি এবং ধনিয়ার গুঁড়াও দিয়েছি। এখানে 2 টেবিল চামচের মতো দিয়েছি, যেহেতু বড় একটা মুরগি পুরাটাই রান্না করব। এখানে হলুদের গুঁড়াও দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী, পছন্দ অনুযায়ী মশলাগুলা দিবেন, এটা একান্তই নিজস্ব ব্যাপার। আমি জাস্ট প্রসেসটা দেখাচ্ছি। এবং এখানে কত সুন্দরভাবে কালারটা ভাসছে। যেহেতু আমরা বাইরে রান্না করছি, লাইটিংয়ের কোনো প্রশ্নই ওঠে না, যেহেতু দিনের আলোতে রান্না করছি। অনেক সুন্দর কালার আসছে তরকারিতে এবং রান্না করতে অনেক ভালো লাগছে। যেহেতু ওই দিনটাতে প্রচণ্ড গরম ছিল, ঘরে প্রচণ্ড গরম ছিল, আর বারান্দায় বসে বসে আমরা বাতাস খেয়ে খেয়ে রান্না করছিলাম এবং আমি ভাবি আমরা সবাই গল্প করে করে রান্না করছিলাম। মনেই হচ্ছিল না যে এত লং প্রসেসের রান্না করছি। গল্প গল্পে শেষ হয়ে গিয়েছে, সবাই মিলে হাতে হাতে কাজগুলা করে ফেলেছি। এবারে সস অ্যাড করছি আমি কিছু পরিমাণ। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, না হলে সসের পরিবর্তে টমেটো ব্যবহার করতে পারেন। আমাদের ঘরে টমেটো ছিল না, তাই আমি সসের পরিমাণটা একটু বেশি দিয়ে ব্যবহার করেছি আর কি। এখন সসটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিব। মশলাটাকে সসের সাথে ভালোভাবে মেশানোর পরে আমি এখানে জিরার গুঁড়া অ্যাড করে দিয়েছি। আমার কাছে মনে হয় যে কোনো ভুনার ক্ষেত্রে যদি আমরা সকল মশলাগুলোকে তেলের মধ্যে ভালোভাবে ভেজে ফেলি, তখন আর বারবার পানি দিয়ে কষানোর কোনো প্রয়োজনই পড়ে না। একবার তেলের মধ্যেই ওটা সুন্দরভাবে কষে যায়। আর যদি তেলের মধ্যে ভালোভাবে ব্যালেন্স ঠিক রেখে ভাজা যায়, তাহলে ওই তরকারির কালারটা এবং এর
ঘনত্বটা খুবই সুন্দর হয়ে আসে। আর অতিরিক্ত ভাজা হয়ে গেলে আবার পুরা গন্ধ করে, ওইটা অতিরিক্ত ভাজার ফলে গ্যাস্ট্রিকের প্রবলেম হতে পারে। কোনো কিছুই অতিরিক্ত ভালো না। ওইটা মশলা ভুনার ক্ষেত্রে হোক আর জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই হোক, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। আমরা যদি কাউকে অতিরিক্ত ঘৃণা করে ফেলি তাও আমাদের ক্ষতি হবে, আবার যদি আমরা অতিরিক্ত কাউকে ভালোবেসে ফেলি তাও আমাদের জন্য ক্ষতি। তাও কোনো কিছুই অতিরিক্ত পরিমাণে ভালো না, সেটা রান্নার ক্ষেত্রে হোক আর জীবনের ক্ষেত্রে হোক, উভয় দিকেই সমান। এবারে আমি ঢাকনা দিয়ে মশলাগুলা ঢেকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি দুবার হলেই যথেষ্ট, কারণ আমি তেলে ভালো করে মশলাগুলা ভেজেছি। এখন আমি মাংসগুলা ভাবিরা ধুয়ে রেখেছিল ভালো করে, আমি পানি দিয়ে আরেকবার ধুয়ে ওইগুলাকে দিয়ে দিচ্ছি মশলাতে। যেহেতু এটা ঘরের মুরগি ছিল, মাংসগুলা কত ফ্রেশ দেখতে পাচ্ছেন, এবং মাংসগুলা মশলাতে দেওয়ার পরে আমি এখন নেড়েচেড়ে ভালোভাবে মাংসের গায়ের সাথে মশলাগুলা ভালোভাবে লাগিয়ে দিব, যাতে মাংসের ভিতরে মশলাগুলা ঢুকতে পারে। এখানে ভাবি বলছিল তুমি আরেকটু মশলা অ্যাড করো, আমার কাছে মনে হচ্ছে যে মশলাগুলো কম হয়ে যাচ্ছে। আমি বলছিলাম না ভাবি, যে কোনো ভুনার ক্ষেত্রেই আমরা যদি অতিরিক্ত পরিমাণ মশলা দিয়ে দিই, অতিরিক্ত পরিমাণ পেঁয়াজ রসুন দিয়ে দিই, তাহলে ওইটা যে অরিজিনাল যে স্বাদ ওইটা চলে যায়, ওইটা থাকে না। তাই আমরা যে কোনো মাছ হোক বা গরুর মাংস হোক, মুরগি হোক, যে কোনো ভুনার ক্ষেত্রেই আমরা অতিরিক্ত পরিমাণে পেঁয়াজ ব্যবহার না করার চেষ্টা করব, কারণ ওইটাতে মাছ মাংসের স্বাদ নষ্ট হয়ে যায়। পরিমাণ মতো ব্যালেন্স ঠিক রাখে, যার পছন্দ মতো আমরা ব্যালেন্স ঠিক রাখার চেষ্টা করব। এখানে যেহেতু জালটা আস্তে আস্তে হচ্ছে, এটা নতুন চুলা, তাই রান্না করতেও অনেক সময় লেগেছিল আমাদের। এখন মাংসগুলো আমি মধ্যখানে একটু নেড়েচেড়ে দিয়েছি, কারণ যেহেতু জালটা আস্তে হচ্ছে, এক পাশের মাংসে গায়ে আগুন লাগবে, অন্য পাশে লাগবে না, তাই আমি নেড়েচেড়ে সবগুলা সমান করে দিয়েছি। এবং 6-7টার মতো কাঁচামরিচ এড করে দিয়েছি, আস্তা কাঁচামরিচ। যদি কেউ অনেক ঝাল খেতে পছন্দ করেন, আর যদি বাচ্চা কাচ্চা না থাকে, তাহলে কাঁচামরিচ ফালি করে দিতে পারেন অতিরিক্ত ঝালের জন্য, কিন্তু আমরা ফালি করে দিইনি, কারণ আমাদের অত ঝাল কেউ খায় না, আর বাচ্চারাও খায় না। এখানে দেখতে পাচ্ছেন আরেকটি অপরূপ দৃশ্য, এটা হলো ধান ঘাটার দৃশ্য। এটা আমি আগে জানতাম না যে এটাকে ধান ঘাটা বলে, ভাবিরা আমাকে শিখিয়ে দিয়েছে। ওই যে ধান রুদি দেওয়ার পর এটাকে নেড়েচেড়ে দেওয়াকে ধান ঘাটা বলে, ভাবলাম ওইটা আপনাদের সাথেও শেয়ার করি। ওইদিকে ধান ঘাটা দেখতে দেখতে আমার মাংসগুলো অলমোস্ট কষে গিয়েছে। আমি আরেকবার নেড়ে ছেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব আরও কয়েক মিনিটের জন্য। যেহেতু এটা দেশি মুরগি, তাই মশলাতে যত বেশি কষাবো এর মজাটা মশলাতেই থাকবে, আর পানি যত বেশি কম ইউজ করা যাবে তত বেশি ভালো। তাই চাচ্ছি যে মশলাতেই মাংসটা কষিয়ে ফেলবো এবং পরে একটু পরিমাণে পানি দেব, বেশি পানি দেব না, তাই আমি আগেই ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। এখানে আমি মনে হলো যে আরেকটু জিরা গুঁড়া দিলে ভালো হয়, তাই আমি আরেকটু পরিমাণ জিরা গুঁড়া অ্যাড করে দিয়েছি এবং মাংসগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। এই টুফাটুফিটা আমরা ছোটবেলায়, যখন আমরা সবাই ছোট ছিলাম, আমরা ভাই বোন বা আমাদের পাড়া প্রতিবেশীর সব বন্ধুরা, আমরা যখন ছোট ছিলাম, আমরা সবাই সবার ঘর থেকে একজন চাল, একজন ডাল, একজন আলু, একজন পেঁয়াজ, এরকম করে করে আমরা সবাই ইনগ্রিডিয়েন্টসগুলা কালেক্ট করতাম, করে আমরা বাইরে চুলা বেঁধে গর্ত করে ওইটাতে আগুন ধরিয়ে ছোট ছোট পাতিলে রান্না করে খেতাম। ওই যে ছোটবেলার টুফাটা আমরা বড় হয়ে এটা মেনটেন করছি। আমরা সুন্দর মতো করে, ওই সময় তো পারতাম না কিছুই, তবুও রান্না করার চেষ্টা করতাম। এখন তো সব আলহামদুলিল্লাহ পারি, তো বড় হয়েও ওই ছোটবেলার টুফাটা খাওয়ার চেষ্টা করছি। আপনাদের যদি এরকম কোনো স্মৃতি মাখা কোনো আয়োজনের ট্রেডিশন থাকে আপনাদের এলাকায়, আমাদের সাথে শেয়ার করবেন, আমরাও খুশি হব জানবো।
হ্যাঁ, গল্প করতে করতে ওইটার কাজ শেষ হয়ে গিয়েছে। আমি একটু দুধ এড করে দিয়েছি, যেহেতু ভুনা করব, মুরগির কড়াই ভুনা, সেহেতু আমি অত পরিমাণ পানি দেব না। আমি একটু পরিমাণে দুধ এড করে দিয়েছি এবং আবার ওইটাকে সিদ্ধ হওয়ার জন্য জালে রেখে দিয়েছি। এবং ওইটা ঘরের চুলায় ভাবিকে দিয়ে ঘরের চুলায় পাঠিয়ে দিয়েছি এবং ওইখানে ঝুল দেব, ওইখানেই ওইটা সিদ্ধ হবে। এখন আমি পোলাওয়ের জন্য পাতিল বসিয়ে দিয়েছি এবং 1 কেজি চালের জন্য পরিমাণ মতো তেল, 1.5 কেজির মতো চাল হবে এখানে। যেহেতু আমরা মানুষ 20 জন, 19-20 জন, 1.5 কেজি চালেই হয়ে যাবে। 1.5 কেজি চালের জন্য পরিমাণ মতো তেল দিয়ে এখানে আমি গরম মশলাগুলো দিয়ে দিয়েছি। পোলাওয়ের ক্ষেত্রে আমি গরম মশলাগুলো সবসময় তেলেই এড করি, যাতে ঘ্রাণটা বের হয়, অনেক ভালো একটা সেন্ট বের হয়। আপনারা ট্রাই করে দেখতে পারেন। এখন আমি পেঁয়াজগুলো এড করে দিয়েছি পোলাওয়ের জন্য। এখন পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে দিচ্ছি এবং পেঁয়াজগুলোকে আমি এখন ভালোভাবে ভাজবো, কারণ পোলাওয়ের জন্য পেঁয়াজগুলোকে ভাজা এটা খুবই ইম্পর্টেন্ট। যদি ভালোভাবে পেঁয়াজ ভাজা না হয় তাহলে ঘ্রাণ হবে না, আর ঘ্রাণ না হলে পোলাওটা খেতে ভালো লাগবে না। রান্না করার ক্ষেত্রে আমার পোলাও রান্নাটা অনেক বেশি ভালো লাগে। আমার অনেক ভালো লাগে পোলাও রান্না করা, কারণ পোলাও রান্নার যে প্রসেসিংটা ওইটা আমার খুব বেশি ভালো লাগে এবং সাদা পোলাওটা খেতেও অনেক ভালো লাগে, কারণ মশলার পরিমাণ কম থাকে আর খেতেও অনেক মজা লাগে। আমার ছেলেও আমার মতো সাদা পোলাওটা অনেক ভালোবাসে। আমি যখন সাদা পোলাওর জন্য বাগারটা দিচ্ছিলাম, ও আমার পাশে এসে বসছিল এবং ওয়েট করছিল আমি কখন রান্না করব আর ওকে দিব, খাবে। বসে বসে গাজর খাচ্ছিল আর আমি বাগারটা দিচ্ছিলাম। এখানে পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে ভালো করে, হালকা ব্রাউন কালার যখন হয়েছে তখন আমি এটাতে পরিমাণ মতো আদা বাটা আর পরিমাণ মতো রসুন বাটা এড করে দিয়েছি। এখানে আমি আদা আর রসুন বাটাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে দিব এবং ওটার গন্ধ যাওয়ার জন্য এখন জালটা আমি একটু তেজ করে দিয়েছি, জালটা বাড়িয়ে দিয়েছি যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। কারণ যেহেতু আদা রসুনটা বাটা মশলার গন্ধ তো তাড়াতাড়ি যায় না। কাটা পেঁয়াজের গন্ধ সকাল চলে যায়, জলদি জলদি চলে যায়, কিন্তু বাটা যে কোনো মশলার গন্ধ যেতে একটু টাইম লাগে, ওইটাকে ভাজতে হয়। তাই আমি আদা রসুন বাটাটাকে একটু সময় নিয়ে আস্তে আস্তে করে ভালোভাবে নেড়ে চেড়ে ওইটাকে তেলের সাথে ভাজছি। এখন আমি আদা রসুনগুলা ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি গাজর কুচি এড করে দিব। আমার কাছে মনে হয় পোলাওয়ের জন্য গাজর কুচি আর মটরশুঁটি এই দুইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস। এই দুইটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট ভূমিকা পালন করে। এটার কালারটা খুবই সুন্দর আনতে, ওই দুইটাই সাহায্য করে। গাজর কুচি আর মটরশুঁটি, আমার ঘরে মটরশুঁটি অ্যাভেলেবেল ছিল না, সেজন্য আমি কাঁচামরিচটা ইউজ করেছি। এখানে গাজর কুচি দিয়েছি আর সবুজ রঙের জন্য কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচ এমনিতেই দিতাম, আর মটরশুঁটি না থাকায় একটু বেশি করে দিয়েছি, যাতে এই যে ওই রঙের সাথে, গাজরের রঙের সাথে ওইটা ভালো যাবে, সেই জন্য আর কি। এখন গাজরটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি তেলের সাথে এবং খুব ভালো একটা ঘ্রাণ বের হয়েছে। সবাই বলছিল এখানে কি বিয়ে বাড়ি রান্না করা হচ্ছে, তো মজার ঘ্রাণ বের হচ্ছে। আমরা বলছিলাম না, এখানে টুফা খাওয়া হবে, টুফার আয়োজন চলছে। আপনারা টুফি খেলে আমাদের সাথে কমেন্টে জানাবেন যে আপনারাও কিভাবে খান, আপনাদের অঞ্চলে এটাকে কি বলে। এ পর্যায়ে আমি পোলাওর চালগুলো এড করে দিচ্ছি এবং এখানে প্রায় 1.5 কেজির মতো চাল আছে, চিনির গুঁড়া চাল, এবং
1.5 কেজি চালে মোটামুটি 19-20 জনের খাবার হয়ে যাবে। যেহেতু আমরা এটা আয়োজন করছি, অত বেশি তো কেউই খাবে না, একটু একটু খাবে। মজার খাবার একটু হলেও হয়, বেশি পরিমাণে না খেলেও হয়। এটা আমি বলি সব সময়, ভাবিদেরকে বলি যে মজার এতটুকুই ভালো, এতটুকু না হয়ে অতটুকু না মানুষ ওয়েস্ট করবে, খাবে না, ফেলবে, এর থেকে মজার এতটুকু ভালো। যে অনেক সময় দেখবেন আমরা অনেক খাবার খেয়েও আমাদের মন ভরে না, ইচ্ছে করে ওইটা আরও খাবো। আর যখন আমরা চাহিদা মিটিয়ে খেয়ে ফেলি, তখন আর ওই খাবার ভালো লাগে না। তো আমার কাছে মনে হয় চাহিদা মেটানোর চেয়ে চাহিদা থাকাই ভালো। মজাটা তো থাকবে, আর একবার খেতে চাইবো, ওইটাই আমার কাছে বেটার মনে হয়। তাই আমি পরিমাণে অত বেশি দেই না কোনো সময়েই। আমি সবসময় পরিমাণটা সীমিত রাখার চেষ্টা করি, যাতে চাহিদাটা থেকে যায় আরেকবার খাওয়ার জন্য। যাই হোক, আপনাদের সাথে বকবক করতে করতে এখানে পোলার চালগুলা ভাজা হয়ে যাচ্ছে। এখানে দেখতে খুবই ইজি মনে হলেও পোলার চালটা ভাজা অনেক কঠিন একটা কাজ। এখানে ভাবিরা আমাকে হেল্প করছিল, ওরা পাতিলটা ধরেছিল, কারণ পাতিলটা অনেক বড়। আর যেহেতু আমরা বাহিরের চুলায় রান্না করছিলাম, চুলাটা তুলনামূলকভাবে ছোট ছিল, তাই পাতিলটার ব্যালেন্স ঠিক রাখতে গিয়ে আমি নাড়াচাড়া খাচ্ছিলাম, হিমশিম খাচ্ছিলাম। তো ভাবিরা আসছিল, এসে আমাকে হেল্প করেছে পাতিলটা ধরার জন্য, আর আমি নেড়েচেড়ে পোলাওটাকে ভাজছিলাম। পোলাওয়ের ক্ষেত্রে চাল ভাজাটা হচ্ছে 100% গুরুত্বপূর্ণ একটা কাজ। যদি আপনি সঠিকভাবে চালটা ভাজতে পারেন, তাহলে আপনার পোলাওটা ঝরঝরে হবে, সুন্দর হবে, সুঘ্রাণ বের হবে। যদি আপনি চালটা না ভাজেন ভালোভাবে, তাহলে আপনি যতই চেষ্টা করেন না কেন, আপনার পোলাওটা অত বেশি সুন্দর হবে না। সুন্দর হবে ঠিক আছে, কিন্তু অত বেশি হাই ক্লাসে যাবে না। হাই ক্লাসের জন্য চালটা ভালোভাবে ভাজতে হবে তেলের সাথে। এখানে আমি ফ্লেভারের জন্য একটু দুধ ইউজ করেছি, এটা আমার একান্ত রেসিপি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আবার চাইলে ট্রাইও করতে পারেন। আমার কাছে অনেক ভালো লাগে, একটা শাহি ফ্লেভার আসে, একটা ঘ্রাণ আসে পোলাওর মধ্যে। আমি 4 চামচের মতো গুঁড়া দুধ গুলে গরম পানিতে তারপর এখানে এড করেছি এবং চালের সাথে ভালোভাবে ভাজছি। এবং এখানে আমি আস্ত একটা লেবু চিপে লেবুর রসটা দিচ্ছি। যেহেতু 1.5 কেজি চাল, আমি প্রায় আস্ত একটা লেবুই দিয়েছি। লেবুর রসের কারণে আপনার চালটা ঝরঝরা হবে এবং পোলাওটা একদম ঝরঝরা থাকবে, খেতে অনেক ভালো লাগবে। ভাবি এখানে লেবুটা চিপে দিচ্ছিল, আর আমি ওইদিকে নাড়ার কাজটা করছিলাম, কারণ এই একটা অনেক টাফ সময় পোলাও রান্না করার জন্য। আপনি যদি অনবরত নাড়তে না থাকেন, তাহলে পোলাওটা নিচে লেগে যেতে পারে, আর এখানেই আপনার পুরো মেহনতটা শেষ। যদি আপনি তলাতে লেগে যায়, তাহলে পোলাও খেতে একদম ভালো লাগবে না, গন্ধ গন্ধ লাগবে, এখানে এর স্বাদটা নষ্ট হয়ে যাবে। তাই এটাই হচ্ছে অনেক চ্যালেঞ্জিং সময় পোলাও রান্নার জন্য। যদি ঠিকমতো নেড়েচেড়ে ভেজে তারপর আপনি রান্না করতে পারেন, আপনার পোলাওটা 100 হবে এবং অসাম একটা ফ্লেভার আসবে, ওইটা অতুলনীয় থাকবে। এবারে আমাদের ভাজাটা সাকসেসফুলি হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা 2-3 জন মিলে খুব ভালো করে পোলাওটা ভেজে নিয়েছি। এখন পোলাওতে পরিমাণ মতো পানি দিয়েছি। 1.5 কেজি পোলাওর জন্য আমরা পরিমাণ মতো বুঝে পানি দিয়ে দিয়েছি। এখন আমি একটুকটা লেবু বাকি ছিল, ওইটাও চিপে দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতো পানি দিয়ে আমি অফ ক্যামেরায় কয়েকটা কিশমিশও দিয়েছি এবং ঢেকে দিয়েছি। প্রায় 20-25 মিনিট পরে আমার পোলাওটা একদম ঝরঝরে রেডি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন, আমরা এখন প্লেটে খাবারটা নিচ্ছি এবং সবার জন্য আমরা, যেহেতু এটা একটা আয়োজন, আমরা টেবিলে ভাত বাড়ছি না, আমরা সবার জন্য প্লেটে করে নিয়ে তারপর আমরা সবাইকে ডেকে একসাথে বসে সবাই বাহিরেই বসে খাবো। আমরা বাহিরে খুবই শাহী করে আয়োজনটা করেছি। এই যে দেখেন আমার ভুনাটা কত লোভনীয় লাগছে দেখতে, খুবই মজা লাগছে। এবং আমার তো ওয়েটই হচ্ছে না কখন আমি এটা খাবো, কারণ একে তো দেশি মুরগি এমনিতেই মজা হয়, আর একে অতজন মানুষের প্রচেষ্টায় এবং মেহনতে অত সুন্দর করে রান্না করা হয়েছে। তো আপনাদের এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা আমাদের আগামী সব ভিডিওগুলোও দেখবেন ধৈর্য সহকারে। আসসালামু আলাইকুম।